সড়কে জনদুর্ভোগ নিয়ে আলোচনায় অংশ নিতে আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন আমিনুল ইসলাম সুজন। তিনি টেকনিক্যাল অ্যাডভাইজার, রোড সেফটি ভাইটাল স্ট্র্যাটেজিস। এছাড়া আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমাদের সহকর্মী অলিউল রনি। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের সঙ্গে স্টুডিওতে এবং অনলাইনে যুক্ত হওয়ার জন্য। আমিনুল ইসলাম সুজন, আমি আপনার কাছে জানতে চাই, বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়ার কথা আমরা জানি, কিন্তু তারপরেও কেন সড়কে শৃঙ্খলা ফিরছে না? এই সমস্যার সমাধানে আসলে ঘাটতিটা তাহলে কোথায় রয়েছে? ধন্যবাদ। ধন্যবাদ। আসলে নিরাপদ সড়কের যে ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনা বিজ্ঞান ভিত্তিক অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে। যেমন আমি যদি বলি, আমাদের শহর কিংবা গ্রামে জি। আমাদের বিভিন্ন ধরনের যান চলাচল করে। একটা হচ্ছে গতির যান, বাস আছে, প্রাইভেট কার আছে, মোটরসাইকেল আছে, আবার আমাদের নন মোটরাইজড ট্রান্সপোর্ট আছে, যেমন রিক্সা। এখন যদিও ব্যাটারি রিক্সা চলে এসছে। এরকম বিভিন্ন গতির যানবাহন চলে। এই জি। বিভিন্ন গতির যানবাহন ম্যানেজ করার জন্য পর্যাপ্ত ব্যবস্থাপনা আমাদের নাই। আমরা যদি নিরাপদ সড়কের কথা একটু আগে আপনাদের জি। রিপোর্টার তিনি খুবই ভালো বলছিলেন, রনি, ফুটপাত, তারপরে জেব্রা ক্রসিং, এই বিষয়গুলো বলছেন। আমাদের সড়ক নিরাপত্তার ক্ষেত্রে আরেকটি বড় বিষয় হচ্ছে নিরাপদ সড়ক অবকাঠামো। এই অবকাঠামোর মধ্যে ফুটপাত থাকবে, এই অবকাঠামোর মধ্যে জেব্রা ক্রসিং থাকবে, সিগন্যাল থাকবে এবং সড়ক থাকবে। এই সবগুলো বিষয়ের মধ্যে একটা চমৎকার সমন্বয়টা দরকার। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের এই যে সড়কে যে অবকাঠামোগুলো আছে, যেগুলো জি। মানুষ ব্যবহার করে, ফুটপাত ব্যবহার করে, জিব্রা ক্রসিং ব্যবহার করে, সিগন্যাল সিগন্যাল ক্রসিং করে গাড়িগুলো, এবং রাস্তা দিয়ে গাড়ি চলে, এইগুলোর মধ্যে ব্যবস্থাপনার ঘাটতি আছে, সমন্বয়ের ঘাটতি আছে। জি। ঢাকা শহরে 5 কিলোমিটারের মধ্যে যে ট্রিপ হয়, আমাদের যে যাতায়াত ট্রিপ হয়, 5 কিলোমিটারের মধ্যে প্রায় 75 ভাগ যাতায়াত হয়। এই 75 ভাগ যাতায়াত 5 কিলোমিটার, মানুষ কিন্তু, যে কোনো সুস্থ মানুষ কিন্তু হেঁটে যাতায়াত করতে পারে, জি। যদি আমার হাঁটার জায়গাটা, ফুটপাতটা এবং রাস্তায় ক্রসিং এর সুযোগটা, জেব্রা ক্রসিংটা, নিরাপদ ক্রসিং এর ব্যবস্থাটা থাকে। যেমন আমি বা আমার মতো অনেকেই হাঁটতে পারে, যারা স্কুল কলেজে যারা লেখাপড়া করে তারাও হাঁটতে পারে। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে আমাদের হাঁটার যে অবকাঠামো আছে, ফুটপাত গুলো ভাঙাচোরা, অনেক বেশি উঠানামা করতে হয়, এবং কোনো কোনো জায়গায় ফুটপাত অনেক বেশি উঁচু থাকে। সড়ক থেকে যে জায়গা দিয়ে সড়ক কেটে ফেলছে, কিংবা কোনো ভবনে ঢোকার জন্য সড়ক কেটে ফেলছে, দেখা গেলো যে অনেক উপর নিচ করতে করতে জি। হচ্ছে। কোনো কোনো জায়গায় ফুটপাতকে কার্ভ করা হচ্ছে, সেই সকল জায়গায় কার্ভ কার্ভ জায়গাতে মানুষ হেঁটে গিয়ে সড়ক দিয়ে হাঁটছে, তখন আবার গাড়ি এসে ধাক্কা দিচ্ছে। ফুটপাতে নানা ধরনের অবকাঠামো রাখা হচ্ছে, ফুটপাতে বিভিন্ন বিল্ডিং, ভবন নির্মাণ সামগ্রী রাখা হচ্ছে, দোকানের মালামাল রাখা হচ্ছে। আবার কোনো কোনো জায়গায় ফুটপাতে মানুষ মানে ইউরিন, প্রস্রাব বা এই ধরনের জিনিসগুলা করছে। তো জি। সুতরাং অনেক জায়গায় ঢাকা শহরের অনেক সড়কের ফুটপাত আসলে ব্যবহার উপযোগী না। অনুপযোগী। কোনো কোনো জি। জায়গায় ফুটপাত সিটি কর্পোরেশন এটা ভালো করার চেষ্টা করছে, কিন্তু এটা আসলে ব্যবস্থাপনাটা ক্ষেত্রে ঘাটতি আছে। জি। তারপরে যদি আমি বলি যে নিরাপদ যানের কথা, আহ, আমাদের রোড ক্র্যাশের ক্ষেত্রে আমরা দুর্ঘটনা বলি না, আমরা রোড ক্র্যাশ বলি। এই ক্র্যাশের আসলে বাংলা এখনো আমরা করে উঠতে পারিনি। তো ক্র্যাশটা মানে হচ্ছে যে এইটা, যে কোনো একটা মানে যানবাহন যদি নিরাপদ হয় তাহলে ঝুঁকিটা কমে যায়। সেই যানবাহনের ফিটনেস ঠিক থাকা, সেই যানবাহনের যে মেশিনারিজ গুলো আছে, ইঞ্জিন গুলো আছে, সেগুলো ঠিক থাকা, এবং সেখানে যাত্রীরা যেখানে বসে কিংবা চালক যেখানে বসে, সেগুলো সবকিছুই মানসম্মত থাকা। এই নিরাপদ যানের কিন্তু মানে মানুষের মৃত্যু কমাতে নিরাপদ যানের একটা বড় ভূমিকা আছে। ভূমিকা রয়েছে। যেমন যান যান যদি খারাপ হয়, মান যদি খারাপ হয়, তাহলে অনেক সময় ধীর গতিতে চললেও সেটা ব্রেক ফেল করতে পারে, অন্য গাড়িকে ধাক্কা দিতে পারে, পথচারীকে ধাক্কা দিতে পারে। সুতরাং নিরাপদ যান একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের নিরাপদ সড়ক ব্যবহার, যেটি একটু আগে রিপোর্টার রনি তিনি খুব যৌক্তিকভাবে বলছিলেন, যে আমরা যারা ফুটপাত ব্যবহার করি কিংবা যারা যারা সড়ক ব্যবহার করি, তারা সঠিকভাবে সড়কটা ব্যবহার করি না। এই নিরাপদ সড়ক ব্যবহার করার একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা যদি সকলেই, পথচারী, যারা গাড়িতে চলে তারা, এবং সকলে যারা সড়ক ব্যবহার করে, তারা সকলে যদি নিরাপদভাবে সড়কটা ব্যবহার করে, তাহলে ঝুঁকিটা অনেক কমে আসে। জি, তারপর নিশ্চয়ই। হচ্ছে সর্বশেষ, আমরা আমিনুল ইসলাম সুজন, আমরা সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষগুলো তারা বলছে দুই সিটি কর্পোরেশনের উদাসীনতা এবং সমন্বয়হীনতা এই ক্ষেত্রে অনেকাংশে দায়ী। আপনি কি এটাকে সত্যি বলে মনে করেন কিনা, বা আপনার ভাবনা কি? আমি আমার অভিজ্ঞতার আলোকে আমি এই নিরাপদ সড়ক নিয়ে কাজ করছি অনেক বছর যাবত। সরাসরি গত 2 বছর কাজ করছি, কিন্তু উত্তর সিটি কর্পোরেশনের সঙ্গে, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সঙ্গে, এবং তার আগে থেকে বাংলাদেশের নিরাপদ সড়ক ব্যবস্থা নিয়ে কাজ করছি। আমার যেটা অভিজ্ঞতা,
উদাসীনতা আমি ঠিক বলবো না। আমি সমন্বয়ের ঘাটতিটা স্বীকার করি, আমি মনে করি সমন্বয়ের ঘাটতি আছে। এইটা শুধুমাত্র আসলে দুই সিটি কর্পোরেশনের মধ্যে না। আমাদের ঢাকা শহরের কথা যদি আমি বিবেচনা করি, ঢাকা শহরে অনেকগুলো সরকারি প্রতিষ্ঠান আছে যারা সড়ক ব্যবস্থাপনা করে। যেমন আপনি যদি লক্ষ্য করেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি, বিআরটিএ, তারা যানবাহনের লাইসেন্স প্রদান করে, লাইসেন্স নবায়ন করে, চালকদের লাইসেন্স দেয়, চালকদের লাইসেন্স নবায়ন করে। তার মানে নিরাপদ সড়কের একটা গুরুত্বপূর্ণ অংশ বিআরটিএ ম্যানেজ করে। জি। আরেকটা হচ্ছে আমাদের ঢাকা ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন অথরিটি আছে, ডিটিসি। এই ঢাকা ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন অথরিটি, তাদের দায়িত্ব হচ্ছে ঢাকা শহরের যাতায়াত ব্যবস্থার সমন্বয় করা। তাদের একটা বড় রোল আছে। আপনি দেখেন ঢাকায় যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ হচ্ছে কিংবা মেট্রো রেল তৈরি জি। হচ্ছে, এগুলো কোনোটা তৈরি করছে ব্রিজ ডিভিশন, কোনোটা রোডস এন্ড হাইওয়েজ ডিভিশন তৈরি করছে। তার মানে এইখানে তাদেরও নিরাপদ সড়কের ক্ষেত্রে তাদের একটা বড় দায় ভূমিকা রয়েছে। আছে। এর বাইরে সিটি কর্পোরেশন আছে, তারপরে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন আছে, মেট্রোপলিটন পুলিশ এনফোর্সমেন্টে একটা বড় ভূমিকা আছে। সুতরাং এককভাবে সিটি কর্পোরেশনের উপর আসলে সবকিছু যদি আমরা চাপিয়ে দেই, তাহলে সেটা হয়তো এটা তাদের প্রতি অবিচার করা হবে। আমার মনে হয় যে এই যে সরকারি প্রতিষ্ঠানগুলো আছে, এদের সকলের মধ্যে সমন্বয়ের একটা অভাব আছে। আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে, আমাদের বাংলাদেশে কোনো সিটি গভর্নেন্স নাই। আপনি আমরা একটু আগে রনি, তিনি বিভিন্ন উন্নত দেশের কথা বলছিলেন। জি। আমরা যদি লন্ডন শহরের কথা বলি, কিংবা আমরা যদি নিউ ইয়র্ক শহরের কথা বলি, কিংবা আমরা যদি টোকিও শহরের কথা বলি, আমরা সেই সকল জায়গায় কিন্তু সিটি গভর্নেন্সটা দেখতে পাই। তার মানে সিটির অধীনে সবগুলো প্রতিষ্ঠান থাকে। তারা যেমন, আমাদের এখানে কোনো একটি সড়ক যদি কেউ নির্মাণ করে, সিটি কর্পোরেশন ফুটপাত নির্মাণ করে, এরপরে কয়দিন পরে এসে তিতাস তার গ্যাসের লাইনের জন্য সেই ফুটপাত কেটে ফেলে। কয়দিন পরে এসে ওয়াসা তার পানির লাইনের জন্য সেই ফুটপাত কেটে ফেলে। কয়দিন পরে এসে টিএনটি টেলিফোন লাইনের জন্য ফুটপাত কেটে ফেলে। তো এই যে সমন্বয়হীনতা, এটা আসলে প্রকট আকারে আছে। এই সমন্বয়হীনতার কারণে আসলে আমাদের ঢাকা শহর কিংবা বাংলাদেশের সড়ক যাতায়াত ব্যবস্থা এখনো নিরাপদ করা সম্ভব হয়নি। এটা আমার অভিমত। জি। দেশের অধিকাংশ প্রকল্প আমরা দেখি যে এগুলো যথাযথ সময়ে বাস্তবায়ন হয় না। আমরা যদি উদাহরণ দেই, যেটি উদ্বোধন হলো বিআরটি প্রকল্প, সেটি একেবারে অসম্পূর্ণ রেখে উদ্বোধন করা হয়েছে এবং এই বিআরটি প্রকল্প গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে, এমনটা বলেছিলেন সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তিনি যখন ক্ষমতায় ছিলেন, যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল। এই যে দীর্ঘসূত্রিতা লাগছে বা প্রকল্প বাস্তবায়নের সময় বা পরিকল্পনার সময় নানান ধরনের সমস্যা যে হতে পারে, সেগুলো বিবেচনায় নেওয়া হয় না, বা পরবর্তীতে এটা আসলে কতটুকু সুফল বয়ে আনবে সেই ক্ষেত্রে অনেক সময় আমরা উদাসীনতা দেখতে পাই। এই সমস্যা থেকে উত্তরণ কি সম্ভব আদৌ? আমি একটু ব্যাকগ্রাউন্ডে যেতে চাই। জি। বিআরটি প্রকল্পের যেদিন উদ্বোধন হয়, এই প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে আমি ছিলাম। তো উদ্বোধনী অনুষ্ঠানে আমাদেরকে তখনকার মন্ত্রী, তিনি জাদ্রেল মন্ত্রী ছিলেন, তিনি ঘোষণা দিয়েছেন যে শীঘ্রই বিআরটিএ চালু হবে। জি। এবং আপনার হয়তো মনে থাকার কথা, তখনো পর্যন্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রো রেল, এই ধরনের আলোচনা কিন্তু তখনো শুরু হয়নি। হ্যাঁ। জি। এগুলো ভেতরে মানে চিন্তা ভাবনা চলছিল, কিন্তু পাবলিক পরিসরে কিন্তু তখন এই বিষয়গুলো আলোচনা শুরু হয়নি। বিআরটি এর কাজটা সবার আগে শুরু হয়েছিল, দুর্ভাগ্যজনকভাবে বিআরটি এর কাজ সবার পরে শেষ হয়েছে এবং এখনো আসলে পরিপূর্ণভাবে শেষ শেষ হয়নি। হয়নি। এইটা অন্তর্বর্তী সরকারকে আমি এই ক্ষেত্রে ধন্যবাদ দিতে চাই। তারা এটি আংশিক হলেও তারা এটি চালু করেছে। কারণ এই বিআরটি প্রকল্পের কারণে মানুষের দুর্ভোগ এত, আসলে ওই সড়কে যারা চলাচল করে তাদের দুর্ভোগটা অনেক বেশি বেড়ে গেছিল। আমরা এখানে উত্তরায় গার্ডারের কারণে মানুষের মৃত্যু দেখেছি, কয়েক মানুষের জীবন চলে গেল গার্ডার পড়ে। এবং বিআরটিএ প্রকল্পের কারণে গাজীপুর এলাকায়, টঙ্গী এলাকায় যে শ্রমঘন যে শিল্প প্রতিষ্ঠানগুলো আছে, বিভিন্ন গার্মেন্টস শিল্প এবং অন্য যে শিল্প প্রতিষ্ঠান আছে, তা সেখানে লাখ লাখ শ্রমিক যাতায়াত করে। জি। তাদের প্রতিনিয়ত দুর্ভোগ আমরা লক্ষ্য করেছি এবং তারা ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হতো তাদেরকে, কারণ ফুটপাত গুলো কেটে ফেলেছে। জি। সুতরাং এই পরিস্থিতিতে বিআরটি প্রকল্পটা চালু হয়েছে। আমরা প্রত্যাশা করব, যেহেতু চালু হয়েছে, নিরাপত্তার বিষয়টি যেন প্রাধান্য জি, দেওয়া হয়। এটা যেন এইসব প্রাধান্য দেওয়া হয়, জায়গায় সেই প্রত্যাশা রেখে আমরা শেষ করতে চাই। আমিনুল ইসলাম সুজন, আমাদের সময় খুবই সংক্ষিপ্ত, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে যুক্ত হয়ে কথা বলছিলেন টেকনিক্যাল অ্যাডভাইজার, রোড সেফটি ভাইটাল স্ট্র্যাটেজিসের আমিনুল ইসলাম সুজন, এবং আমাদের সঙ্গে স্টুডিওতে সরাসরি যুক্ত হয়ে কথা বলছিলেন সহকর্মী অলিউল রনি। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার